শেরেবাংলা নগরে সকাল থেকে জনসমাগম। কিছুক্ষণের মধ্যে জিয়ার মাজারে যাবেন তারেক রহমান, এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা। বেকার ভাতা নয়, সবাইকে কাজে সুযোগ দেবে জামাত, জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। ঘন কুয়াশায় চাঁদপুরের হরিণায় মেঘনায় 2 লঞ্চের সংঘর্ষ, 4 জনের লাশ উদ্ধার। মোহনপুরে বালুবাহী বাল্কহেডকে আরেক লঞ্চের আঘাত। আরেক দফা বেড়েছে ভোজ্য তেল এবং চালের দর। শীতের সবজির বাজারেও সিন্ডিকেটের থাবা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। কিছুক্ষণের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে তার মাজারে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওনা করবেন তিনি। জুমার নামাজের পর তিনি রাজধানী শেরেবাংলা নগরে পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। জিয়ার সমাধি থেকে তিনি যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের 20 শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। আগামীকাল শনিবার ভোটার নিবন্ধন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগারগাঁও নির্বাচন কমিশনে যাবেন। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন তিনি। সেখানে জাতীয় কবি কাজী নজরুলের কবরের পাশে ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি। পরে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে তিনি শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানেও যাবেন। দর্শক, এই মুহূর্তে গুলশানের তারেক রহমানের বাসার সামনে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। সেখানে কথা বলছি তার সঙ্গে সরাসরি। রাব্বি, তারেক রহমান কোথায় জুমার নামাজ পড়ছেন এখন? জি সোমা, ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন ঠিক আইন শৃঙ্খলা বাহিনী এবং নেতাকর্মীরা সবাই কিন্তু আসলে প্রস্তুত। ঠিক আমি এখন দাঁড়িয়ে আছি গুলশান এভিনিউ 196 নম্বর বাসাটি। এই বাসাটি থেকেই কিন্তু আসলে একটু পরেই বের হবেন বিএনপির ভারপ্রাপ্ত রহমান তারেক রহমান। তিনি কিন্তু আসলে বের হয়ে তার যে আজকে যে কর্মসূচি, অর্থাৎ আজকে যে 2টি কর্মসূচি পূর্ব ঘোষিত যে 2টি কর্মসূচি আছে, সেই 2টি কর্মসূচির স্থলে তিনি আসলে একটু পরে রওনা হবেন। এখন দেখতে পাচ্ছেন ঠিক তার যে বাসটি, অর্থাৎ সবার আগে বাংলাদেশ যে বাসটি গতকালকে তিনি যে বাসটি করে এয়ারপোর্ট থেকে অর্থাৎ তার সভাস্থল অর্থাৎ বাসভবনে আসে, সেই বাসটি এখন দাঁড়িয়ে আছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু আসলে পূর্ব প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, অর্থাৎ সিএসএফ, পুলিশ, এছাড়া র্যাব সহ যে তার মেডিকেল বোর্ডের যে ধরনের চিকিৎসা সামগ্রী সবাই কিন্তু আসলে মোটামুটি প্রস্তুত আছে। এখন একটু পরেই কিন্তু আসলে সে কিন্তু আসলে রওনা দিবে এখান থেকে। এবং তার নেতাকর্মীরাও কিন্তু আসলে প্রস্তুত আছে। এখন ঠিক একটু পরেই কিন্তু আসলে আমরা গণমাধ্যম কর্মীরাও দাঁড়িয়ে আছি। ঠিক একটু পরেই কিন্তু আসলে সে আসলে এখান থেকে রওনা দিবে। এই একটা বিষয় ছিল। পাশাপাশি জানেন যে নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে আসলে কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং তার কিন্তু আজকে দ্বিতীয় দিন, অর্থাৎ দীর্ঘ 17 বছর পর কিন্তু আসলে তারেক রহমান কিন্তু আসলে দেশের মাটিতে গতকাল পদার্পণ করেছে। এবং তার এই মধ্য দিয়েই কিন্তু আসলে এখন তার আজকের যে কর্মসূচি, আজকে মূলত তিনি একটু পরেই কিন্তু তার শেরেবাংলার নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এবং এরপরে কিন্তু আসলে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধ গিয়ে আসলে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এই 2টি কর্মসূচি ঘিরে কিন্তু আসলে আজকের সকাল থেকেই আসলে আইন শৃঙ্খলা বাহিনীর নেতাকর্মীরা এই গুলশান এভিনিউ 196 নম্বর এই বাসাটিতে অবস্থান করছে। এবং সবাই কিন্তু মোটামুটি প্রস্তুত আছে। এখন ঠিক একটু পরেই কিন্তু আসলে রওনা হবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সোমা সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাব্বি আমাদের জানাচ্ছিলেন তারেক রহমানের আজকের দিনের কর্মসূচি সম্পর্কে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে 20 শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাদ জমা সেখানে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক নিরাপত্তায় থাকবে সাদা পোশাক এবং পোশাকে থাকবে 1100 পুলিশ সদস্য। দীর্ঘ 17 বছর পর গতকাল নিজ মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঘন কুয়াশায় চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে 2 লঞ্চের সংঘর্ষে নিহত হয়েছে 4 জন। গতরাতে দুর্ঘটনা হয়। নৌপুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার ফলে জাকির সম্রাট 3 এবং অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সংঘর্ষ হলে ঘটনাস্থলে নিহত হয় 4 জন। পরে নৌপুলিশ এবং ফায়ার সার্ভিস 4 জনের লাশ উদ্ধার করে। সংঘর্ষের পর লঞ্চ দুটির মধ্যে একটি ঢাকা এবং একটি ঝালকাঠি গিয়ে পৌঁছেছে। এদিকে ঢাকার সমাবেশ শেষে চাঁদপুরে ফেরার পথে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে
যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান ৫ মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর মোহনপুর এলাকায় নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটি সংঘর্ষ হয়। লঞ্চটিতে প্রায় সহস্রাধিক যাত্রী থাকলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংঘর্ষের পর আতঙ্কিত যাত্রীরা লঞ্চ থেকে নেমে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় নিরাপদে আশ্রয় নেন। পরে খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে বিকল্প লঞ্চ এবং সড়ক পথে গন্তব্যে পৌঁছে দেয়। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতির ওপর থেকে কালো ছায়া এখনো যায়নি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামী সংগ্রাম করেই যাবে। শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এইসব কথা বলেন তিনি। বলেন, সকল ধর্ম এবং দল মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করতে চায় জামাত। শিক্ষা ব্যবস্থায় ভালো কারিকুলাম অন্তর্ভুক্ত করা গেলে দক্ষ নাগরিক গড়ে উঠবে। সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, মিথ্যাচার এবং অপপ্রচার দিয়ে ছাত্র শিবিরকে থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে। স্বাধীনতা বিরোধী রককাটা ট্যাগ বা ক্রসফায়ার আয়নাঘর দিয়ে ছাত্র শিবিরকে থামানো যাবে না। দর্শক, সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সেকান্দ রেমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রেমান, তারেক রহমান কখন নাগাদ স্মৃতিসৌধে পৌঁছবেন? নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে সেখানে? বিস্তারিত জানান। আসলে সময়টা আসলে নির্ধারিত করে কেউই বলতে পারবেন না। কারণ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাবেন তারেক রহমান, এবং সেখানে তিনি মাজার জিয়ারতের পরে এই সাভারে আসবেন। তো সাভারের জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন, কিন্তু পুরো পথে কিন্তু আমরা দেখেছি নেতা কর্মী সমর্থকরা কিন্তু রয়েছেন। ফলে নির্দিষ্ট যে সময় সেটা কিন্তু আসলে বলার সুযোগ এই মুহূর্তে নেই। আর সাভার স্মৃতিসৌধের বাইরে নেতাকর্মী সমর্থকরা এখানে অপেক্ষা করছেন। তাদের নেতা, যিনি লন্ডন থেকে গতকালই বাংলাদেশে এসেছেন দীর্ঘ 17 বছর পর, তাকে দেখার জন্য, তার যদি তিনি কিছু বলেন সেই কথা শোনার জন্য এখানে এসেছেন নেতাকর্মী সমর্থকরা। রাস্তার এক পাশে কিন্তু আমরা দেখছি তারা সারিবদ্ধভাবে রয়েছেন। আর সাভার স্মৃতিসৌধের ভিতরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে বিজিবির সদস্যদের আমরা দেখতে পাচ্ছি, পুলিশ এবং র্যাব সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও সাদা পোশাকে ঢাকা জেলা যে পুলিশের সদস্যরা রয়েছে, ডিবি সদস্য রয়েছে, তারা কিন্তু রয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা কাজ করছে। এখন মূল সড়কের যে জায়গাটি দিয়ে প্রবেশ মুখ, সেই জায়গা থেকে কিন্তু নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হচ্ছে নিরাপত্তার স্বার্থে। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি এখানে, গণমাধ্যম কর্মীদের আমরাও কিন্তু স্মৃতিসৌধের মূল যে ফটক, সে ফটকের বাইরে কিন্তু অবস্থান করছি, সেটিও নিরাপত্তার কারণেই। ফলে এখানে বাইরে থেকে যেটুকু দেখা যায় সেটি আমরা দেখছি এবং বলার চেষ্টা করছি। সাধারণ নেতাকর্মীরা বলছে দীর্ঘদিন পর তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে এসেছেন, তাকে একটু দেখার জন্য, শুভেচ্ছা বিনিময়ের জন্য মূলত তারা এখানে এসেছেন। প্রতিকূল আবহাওয়া, প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, যেটি গতকালও ছিল। 300 ফিটে যে গণসম্বর্ধনা ছিল সেখানে যদি একই অবস্থা ছিল, সেখানে আমরা মানুষের উচ্চে পড়া তিন ধরনের ঠাই কিন্তু সেখানে ছিল, আমরা দেখেছি। আজও এখানে কি পরিস্থিতি হয় সময় বাড়ার সাথে সাথে, সেটি কিন্তু এই মুহূর্তে বলার সুযোগ নেই। যেটি আপনি প্রশ্ন করেছিলেন, অর্থাৎ আসবে ঠিক কয়টায়, সে কারণে সেটি বলার সুযোগ নেই। অর্থাৎ পুরো রাস্তায় যেহেতু নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় রয়েছে, ফলে নির্ধারিত সময় বলার সুযোগ এই মুহূর্তে নেই। তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তারেক রহমান এখানে আসবেন, সাভার স্মৃতিসৌধে আসবেন এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। রেমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রেমান আমাদের জানাচ্ছিলেন সাভার স্মৃতিসৌধ থেকে, যেখানে কিছুক্ষণ পর রওনা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং সেখানে কি কি কার্যক্রম থাকবে তার সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে। বাজারে মৌসুমী সবজি সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত মাত্রায় দাম কমেনি। এর জন্য বাজার সিন্ডিকেটকেই দায়ী করছেন ক্রেতারা। তবে সরবরাহ বাড়ায় দাম কমেছে মাছের। আরেক দফা বেড়েছে ভোজ্য তেল এবং নাজিরশাইল চালের দর, বেড়েছে মুরগির দামও। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে চোখে পড়ার মতো। ফুলকপি, পাতাকপি, শিম আর লাউয়ের কদরও বেড়েছে। মানভেদে 20 থেকে 30 টাকায় ফুলকপি, 50 থেকে 60 টাকায় শিম আর আকারভেদে 20 থেকে 80 টাকায় পাওয়া যাচ্ছে লাউ। নতুন আলু 20 টাকা এবং নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। অন্যান্য সবজিও মিলছে 50 থেকে 60 টাকায়। তবে সরবরাহ বাড়লেও দাম সেভাবে কমেনি, জানালেন ক্রেতারা। যেহেতু সিজন,
তুলনামূলকভাবে দিন দিন দাম কমার কথা, কিন্তু এখন দিন দিন দাম কোনো দিন হয়তো 5 টাকা কমতেছে, তারপরে দিন 10 টাকা বাড়তেছে। টমেটো ছিল 100, আজকে 80 টাকা। তারপরে ক্যাপসিকাম ছিল আপনার 150-200 টাকা কেজি, আজকে 100 টাকা কেজি বিক্রি করতেছি আমরা। মাছের বাজারেও খাল বিলের মাছের সরবরাহ বেড়েছে, বিক্রেতাদের দাবি তাই দামও কমেছে, কেজিতে 1 থেকে 150 টাকা পর্যন্ত। দাম হলো 850 টাকা কেজি, গত সপ্তাহে ছিল এটা 950 টাকা কেজি, এটা শোল মাছ। আর এই যে 1.5 কেজিটা গত সপ্তাহে বেশি 1500 টাকা কেজি, এই সপ্তাহে হইলো আপনার 1200 টাকা কেজি। আর দেশি কই মাছ 1500 টাকা কেজি, গত সপ্তাহে ছিল 1800 টাকা কেজি। এখন কম আছে, এখন যে দামে কিনলাম আমার কাছে মনে হলো কম আছে, কিন্তু এর আগে আমি অনেক আগে কিনছি রুই মাছ। দেশি মাছটা একটু কমলে আর ভালো খেতে পারবো, অনেক দিন ধরে তো দেশি মাছ খাওয়া পড়ে না, যাদের সাধ্য আছে তারাও চেষ্টা করলেও পারে না। আবারও বেড়েছে ভোজ্য তেলের দাম, কেজিতে 8 টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। তবে কমেছে ডালের দাম। চালের বাজারে মোটা চালের দাম কেজিতে 1 টাকা কমলেও নাজির শাইলের দাম বেড়েছে কেজিতে 2 টাকা। তেল লিটার আবার 8 টাকা বাড়াইছে, সরবরাহ ভালো রাখছে। পলাশ চালের দাম অতিরিক্ত বাড়ছে, 110 টাকা পলাশ চাল 120-30 কেজিতে, 15 থেকে 20 টাকা বাড়ছে পলাশ চাল, সরবরাহ ভালো আছে। আবার দাম কম হয়েছে ডাউল, সব ধরনের ডালের দাম কমছে। খাওয়ানি লাগবে, আমরা গরিব মানুষ, আমরা কথা কি আর কমাইবো। 28 যেটা আপনার 56 ছিল ওটা 55 টাকা চলছে। নাজির শেলটা দামটা একটু বৃদ্ধি, 70 টাকা যে ছিল ওটা 72 টাকা, যেটা 76 টাকা ছিল ওটা 78 টাকা। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম না কমলেও 20 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রীয় তহবিল তছরূপ করে ক্ষমতার অপব্যবহারের 4টি এবং অর্থ পাচারের 21টি মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দোষী সাব্যস্ত করেছে আদালত। এসব অভিযোগে সর্বোচ্চ 20 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। কারাগারের পরিবর্তে নিজের বাসায় গৃহবন্দী থাকার জন্য নাজিবের আবেদন খারিজের 3 দিন পর এর রায় এলো। এর আগে 228 কোটি রিঙ্গিট বা 56 কোটি 30 লাখ ডলার সৌদি আরব থেকে উপহার হিসেবে পেয়েছেন বলে দাখিল করা নাজিবের আইনজীবীর বক্তব্য খারিজ করে দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টে 72 বছর বয়সী এই নেতার দুর্নীতির মামলার রায় ঘোষণার কার্যক্রম শুরু হয় স্থানীয় সময় শুক্রবার সকাল 9টায়। মাঝে জুমার নামাজের জন্য বেলা 3টা পর্যন্ত বিরতি দেখা হয়। এই সময় বাইরে তার সমর্থকরা ভিড় জমান রাষ্ট্রীয় তহবিল 1 মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ 1 MDB থেকে 99 লাখ মার্কিন ডলার আত্মসাতের মামলায় 2022 সালের আগস্ট থেকে 6 বছর মেয়াদী কারাভোগ করছেন নাজিব। কারাগারের পরিবর্তে নিজের বাসায় গৃহবন্দী থাকার জন্য গত সোমবার আবেদন জানিয়েছিলেন তিনি। 1 MDB থেকে অর্থ আত্মসাৎ সহ অর্থ পাচারের 21টি মামলার আসামি তিনি। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সর্বোচ্চ 20 বছর এবং অর্থ পাচারের প্রতিটি অভিযোগে 5 বছর করে কারাদণ্ডের বিধান রয়েছে। বিপিএল টি20 প্রসঙ্গ। অল সেট ফর বিপিএল সিজন 12। 2017 সালের পর আবারও সিলেট থেকে শুরু হচ্ছে বিপিএল টি20 মাঠের উত্তেজনা। আজ প্রথম ম্যাচ মাঠে গড়াবে বেলা 3টায়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে সিলেট টাইটান্স এবং রাজশাহী রয়্যালস। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট বিপিএল দ্বাদশ আসরে অংশ নিচ্ছে 6টি ফ্র্যাঞ্চাইজি। দলগুলো হলো ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং নোয়াখালী এক্সপ্রেস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সিলেট, চট্টগ্রাম এবং ঢাকা পর্বে হবে টুর্নামেন্টের খেলাগুলো। সিলেটে প্রথম দিনে 2টো ম্যাচ। বেলা 3টায় উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। রাত 8টায় দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালস এবং নবাগত নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার গ্যালারি, প্রেস বক্স, আউটফিল্ড এবং উইকেটের পরিচর্যা শেষ করা হয়েছে। এবার 12টি ম্যাচ হবে সিলেট ভেন্যুতে। 60 বছর পর সিলেটে বিপিএলে শুরু ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। প্রচারণায় দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। সিলেটে স্পোর্টিং উইকেটে জমজমাট লড়াইয়ের প্রত্যাশা আয়োজকদেরও। কালোবাজারি ঠেকাতে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে দিয়ে। শেরেবাংলা নগরে সকাল থেকে জনসমাগম। কিছুক্ষণের মধ্যে জিয়ার মাজারে যাবেন তারেক রহমান। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা। বেকার ভাতা নয়, সবাইকে কাজের সুযোগ দেবে জামাত, জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। ঘন কুয়াশায় চাঁদপুরের হরিণায় মেঘনায় 2 লঞ্চের সংঘর্ষ, 4 জনের লাশ উদ্ধার। মোহনপুরে বালুবাহী ওয়াল খেটকে আরেক লঞ্চের আঘাত। আরেক দফা বেড়েছে ভোজ্য তেল এবং চালের দাম। শীতের সবজির বাজারেও সিন্ডিকেটের থাবা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।